দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। আজকে আমাদের আলোচনা রেমিটেন্স যোদ্ধাদের প্রবাস জীবনটা কিরকম সে নিয়ে। তারা দেশে যে বৈদেশিক মুদ্রা পাঠান সেটি আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, কিন্তু আসলে কিসের বিনিময়ে এই বৈদেশিক মুদ্রা আসে, কী ধরনের কষ্টের মধ্য দিয়ে তাদের যেতে হয় এবং সে অবস্থার পরিবর্তনে আসলে কি করা যেতে পারে, এসব নিয়ে আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আসিফ মনির, তিনি মানবাধিকার উন্নয়ন ও সংস্কৃতি কর্মী। আছেন জনাব আল আমিন নয়ন, তিনি ব্যবস্থাপক, মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার ব্র্যাক। এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব রবিউল আলম, তিনি সৌদি আরব প্রবাসী। আপনাদের সবাইকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব আল আমিন নয়ন, আপনার কাছে আসতে চাই। যে প্রসঙ্গের অবতারণা করছিলাম সে ব্যাপারে নিয়ে কাজ করার জন্য, বিশেষ করে মানব পাচার ঠেকাবার জন্য টিআইপি হিরো পুরস্কার আপনি পেয়েছেন, সেজন্য আপনাকে শুরুতেই অভিনন্দন জানাতে চাই। নানানভাবে বাংলাদেশের মানুষ বিদেশে যাচ্ছেন, কখনো বৈধভাবে, কখনো অবৈধভাবে, কখনো ট্যুরিস্ট ভিসা নিয়ে পরে কাজ করে থেকে যাবার চেষ্টা। এই সব কিছুর মধ্যে দেশের মানুষ যেটা দেখেন যে কিছু কিছু মানুষ বিদেশে যাচ্ছেন, সেখান থেকে তারা টাকা দেশে পাঠাতে পারছেন এবং দেশে তাদের আত্মীয়রা এক ধরনের ভালো অবস্থায় হয়তো থাকছেন। এটা আসলে কিসের বিনিময়ে এই মানুষগুলো করছেন, সেখানে প্রবাসে তাদের আসলে অবস্থাটা কি, এবং এই যে তাদের যাওয়ার প্রক্রিয়া, তারপরে কাজ পাওয়া পর্যন্ত যে অবস্থা, কাজ পাওয়ার পরেও যে নানানভাবে তারা নির্যাতনের শিকার হচ্ছেন, সেগুলো সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। আসলে প্রবাস জীবনে যে প্রবাসীদের যে পিছনে এই যে রেমিটেন্স পাঠানোর পিছনে যে গল্পগুলো থাকে বা ওদের যে কাজের যে মানে ধরনগুলো থাকে, সেগুলো আমরা খুব একটা মানে অনুভব দেশ থেকে করতে পারি না। আমিও একসময় প্রবাসে ছিলাম, যদিও বা আমার অভিজ্ঞতাও কিন্তু ভালো ছিল না। আমাকে মালয়েশিয়াতে সনি প্যানাসোনিক কোম্পানিতে চাকরির কথা বলে মালয়েশিয়ায় 2007 সালে নিয়ে ওখানে কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছিল এবং জোরপূর্বক জঙ্গল কাটতে বাধ্য করেছিল। তারপরে হচ্ছে যে দিনে একবার করে খাবার দিত এবং তারা ওই জঙ্গল কেটে হয়তো বা ওখানে প্ল্যান্টেশন বা রাবার বাগান করবে, এই কাজে লিপ্ত করতো। তো যখন আমরা পাহাড়ের চূড়া থেকে দেখতাম, লোকালয় দেখতে পাইতাম না, তো হচ্ছে যে কোথাও পালিয়ে যাব এই সিদ্ধান্ত নিতে পারতাম না, কারণ ওদিকে তো আরও মানে যদি গভীর জঙ্গল হয়। এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সেখানে সুইসাইড করব। কোথায় রাখতো? এটা হচ্ছে মালয়েশিয়ার মানে পাহাড়ি একটা এলাকায় সিলাঙ্গোরের নামক একটা জায়গা ছিল বলে পরে আমরা জানতে পারি। তো ওখান থেকে যখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না, এইভাবে তো আর থাকে না, এবং একটা জঙ্গলে যে ধরনের বন্য প্রাণী থাকে সব কিছু, আমরা সাপ, পেঁপড়া, জোক এগুলো আমরা দেখতাম বা অন্যান্য আরও বন্য প্রাণী দেখতাম, এবং আমাদের যাওয়ার প্রক্রিয়াটা কিন্তু সবই বৈধ ছিল। আমরা জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ছাড়পত্র দিয়ে গেছি, ফিঙ্গারপ্রিন্ট করে গেছি, এবং সমস্ত বাংলাদেশের পার্ট আমরা কিন্তু সবই মানে নিজেরাই করেছিলাম। কিন্তু ওখানে যাওয়ার পরে কিন্তু আমাদের এই পরিণতি হয়েছিল। তো আমরা একটা টাইমে তখন সিদ্ধান্ত নিলাম যে না, এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে হচ্ছে যে তখন আমরা, এবং এর মধ্যে কোনো পরিবারের সাথে আমাদের যোগাযোগও ছিল না, এই 2 মাস কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে সেখান থেকে আমাদের বাঁচতে হলে বা আমাদের একটা করলাম যে আমরা সুইসাইড করব। তাহলে 6 জন ছিলাম। পরে একদিন সুপারভাইজার সেখানে যাই, গিয়ে হচ্ছে যে আমাদের সাথে কথা বলে আমরা বললাম যে তোরা যদি আবার আমাদেরকে ফেরত না দিস তাহলে আমরা ওখানে আত্মহত্যা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ দিনে একবার করে খাবার দিত। তো এটা কতদিন ধরে চলছে? এটা 2 মাস ছিল। এরপরে তারপরে বাকি 5টা মাস গোডাউনে আবার সেই পিটিসি আউটসোর্সিং কোম্পানির কাছে আমাদেরকে ফেরত দেওয়া হলো, এবং সেখানে বাকি 5টা মাস গোডাউনে তালাবদ্ধ অবস্থায় রাখতো। দিনে একবার করে খাবার দিত। আমাদের কাছে কোনো পাসপোর্ট ছিল না, মানে কোনো ডকুমেন্ট ছিল না, এবং আমাদের বাইরে থেকে হচ্ছে তালাবদ্ধ পাকিস্তানিরা রাখতো। একটা পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে আমাদের বাঁচতে হবে। তখন আমরা আরেকটা গোডাউনে যখন ট্রান্সফার করে নিয়ে গেল, তখন ওখান থেকে হচ্ছে আমরা থাইয়ের একটা জানালা ছিল, ওটা ভেঙে আমরা সবাই মিলে পালিয়ে যাই। আমরা তখন 60 জন ছিলাম। এই 60 জন। তখন আমরা পালিয়ে যাই হচ্ছে দূতাবাসে, এবং দূতাবাসে গিয়ে আমি আমাদের অভিযোগগুলো জানাই যে আসলে 7 মাস হলো আসছি, এখানে আমাদের কোনো কাজ দেওয়া হয়নি, আমাদের জোরপূর্বক জঙ্গল কাটিয়েছিল বা যার যেই কমপ্লেন ছিল সেটা করেছি। এরপরে দূতাবাস থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাদেরকে হচ্ছে যে দেশে ফেরত পাঠানো হবে। এরপরে দূতাবাসের একটা সেফ হোমে আমাদেরকে পাঠানো হলো।
সেখানেও কিছু সময় অতিবাহিত হলো, পরে আবার আমরা দূতাবাসে যাই, দূতাবাসে গিয়ে আমরা আন্দোলন শুরু করি যে না, আমরাকে দেশে ফেরত পাঠাতে হবে। তো আমাদের 3টে দাবি ছিল যে রিক্রুটিং এজেন্সিকে দেওয়া টাকা ফেরত চাই, লেবার ল অনুযায়ী 7 মাসের বেতন চাই, আর আমরা তখন ছিলাম হচ্ছে 110 জন, আমরা দেশে ফিরতে চাই। তো যেদিন আমাদের ওখানে আমরা এই আন্দোলন করি তখন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বিষয়গুলো আসে এবং হচ্ছে এরপরে আমাদের 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি সচিব মহোদয়ের নেতৃত্বে, তখন প্রবাসী মন্ত্রণালয়ের সচিব ছিলেন আব্দুল মতিন চৌধুরী, ওনার নেতৃত্বে একটা টিম যায়। তো যাওয়ার পরে দেখে তারপরে তারা বলল যে আসলে তো ওরা যেদিন যাবে সেই দিন ওই দেশের পিটিসি কোম্পানি, বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সি ছিল গোল্ডেন অ্যারো এবং দূতাবাসের কিছু অসাধু কর্মকর্তারা মিলে আমাদেরকে ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। ইমিগ্রেশন 3টা বাসে 110 জনকে আমাদের উঠিয়ে দেয়। এরপরে হচ্ছে ওই দেশের মানবাধিকার সংস্থা ছিল তানাগানিতা, সেখানে আমাদের একজন বাংলাদেশি ভাই কাজ করতেন, হারুনা রশিদ ভাই, উনি আমাদের পিছনে এবং আমাদেরকে ওই ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে উদ্ধার করে 80 জনকে। এরপরে একটা গির্জায় নিয়ে যায়, ওখানে যে কয়েকদিন রাখার পরে সচিব মহোদয় যখন গেল তখন আমাদের সঙ্গে কথা বললো, পরে দেশে ফেরত হচ্ছে যে আসলো, মানে নিয়ে আসার সিদ্ধান্ত হলো এবং আমরা দেশে ফিরে আসলাম 80 জন। তো আমার এই 7 মাসের জীবনে আমি দেখেছি যে মালয়েশিয়ার ওই 2007 সালে যে কলিংয়ে যাওয়ার পরে যে আমরা প্রবাসীরা যে মানবতর জীবনযাপন করতাম, কেউ রাস্তায় ঘুমাতো, ফুটপাতে ঘুমাতো, ওভারব্রিজের নিচে দূতাবাসের সময়, তো সেগুলো দেখতাম। তো এই জায়গা থেকে ফিরে আসছি 2007-এ, আসার পরেই এই প্রবাসীদের নিয়ে কাজ শুরু করি আমি তখন থেকে, যে আর যাতে কেউ যাতে আমার মতো যাতে এমন পরিস্থিতির শিকার না হয়, এই মানুষগুলোকে নিয়ে কাজ করতে হবে। তো এই কাজ করতে গিয়ে যে দেখেছি সেটা হচ্ছে যে আমি যদি 2007 থেকে 2024-এর যদি এটা দেখি, কারণ আমি ওই সময় নিজে ভিকটিম ছিলাম এবং আমি সেই আমার মতো মানুষগুলোকে নিয়ে কাজ করছি। আসলে পরিবর্তন যদি প্রতারণার যে ধরনটা যদি বলি, যে পরিবর্তন আসলে খুব যে বেশি হয়েছে তা কিন্তু না। মানে একজন মানুষ বৈধ কাগজপত্র নিয়ে যাচ্ছেন, তারপরেও তাকে কিভাবে বিক্রি করে দেওয়া হয়, সেখানে আসলে সেই দেশগুলোর সরকারের ভূমিকাটা কি থাকে? সেই দেশের সরকারের ভূমিকা যদি ওটা বলি, যে আমাদের সময় যেটা হয়েছিল যে এটা ওই দেশের কোম্পানি যে মানে পিটিসি আউটসোর্সিং কোম্পানি, তারা তাদের একটা বলেছিল, যখন আমরা দূতাবাসে আন্দোলন করি তখন আমাদের শ্রমিকদেরকে ও দেশের কোম্পানি এবং বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিকে নিয়ে এবং দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে একটা মিটিং হয়েছিল, ও দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিংটা করে, এবং সেই মিটিংয়ে বলা হয়েছিল যে আমাদেরকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কেন এই দেশে এসে আন্দোলন করছেন, কারণ এখানে তো মালয়েশিয়ার মতো দেশে তো আন্দোলনের নাই বা কেউ করে না, আপনারা কেন করছেন? তো আমরা বললাম যে 7 মাস হলো আমাদের তো কোনো কাজ নাই। তো তখন ওদেশের কোম্পানিকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কেন এদের কাজ দিতে পারো? তো বলে আমার লোকের চাহিদা ছিল 300, কিন্তু বাংলাদেশ থেকে তো পাঠানো হয়েছে 500, আমি 300 কাজ দিয়েছি, 200 তো কাজ দেওয়ার মতো সক্ষমতা আমার নাই। তো বাংলাদেশে যখন রিক্রুটিং এজেন্সিকে জিজ্ঞেস করা হলো গোল্ডেন অ্যারোকে, তো বললো যে আমি তো দূতাবাসেই ডিমান্ড লেটার দূতাবাসের মাধ্যমে নিয়েছি, দূতাবাস তো আমাকে তো অ্যাপ্রুভাল দিয়েছে। ফাইনালি যখন দূতাবাসের তখন লেবার কাউন্সিলর তালাত মাহমুদ ছিলেন, ওনাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কেন 500 মানুষের ডিমান্ড লেটারে সিগনেচার করেছেন, উনি বললো আসলে তো আমার একার পক্ষে তো গোটা মালয়েশিয়ার কোম্পানি দেখার সুযোগ থাকে না, ওরা কাগজ নিয়ে আসছে, আমি সিগনেচার করে দিয়েছি। তো এই যে তাদের দায়িত্বহীনতার কারণে কিন্তু হচ্ছে, এখনও সেটাই কিন্তু হচ্ছে। আপনি বিভিন্ন দেশে যদি দেখি এখনও কিন্তু সেটাই হচ্ছে। আরো বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। এই ফাঁকে জনাব রবিউল আলম আপনার কাছে আসতে চাই। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে অনেকেই যাচ্ছেন এবং তাদেরও নানান ধরনের লাঞ্ছনার কথা আমরা শুনি, কাজ নিয়ে সমস্যার কথা শুনি, বিশেষ করে যারা সেখানে নিয়োগকর্তা তাদের তরফ থেকে নানান ধরনের হয়রানির কথা শুনি। নারী শ্রমিক যারা যাচ্ছেন তাদের আরো বিশেষ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। বর্তমানে অবস্থাটা কি এবং এই সমস্যাগুলো কতটুকু আসলে মানুষ মুখোমুখি হচ্ছেন সে ব্যাপারে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম বিজয়ের মাস আমাদের বীর মুক্তিযোদ্ধাদের এবং আমাদের সহযোদ্ধা প্রবাসীদের এবং উপস্থিত যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 32 বছর সৌদি আরবে আছি। আমি নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সরকার নিবন্ধিত আমাদের সংগঠন, এটার প্রতিষ্ঠাতা আমি। তো সৌদি আরব সম্বন্ধে বলার তো শেষ হবে না, এটা দীর্ঘ মেয়াদী কথা বলতে হবে, তারপরে শেষ হবে না। সৌদি আরবে যে নতুন যে শ্রমিকগুলি আসতেছে তাদের যে কি করুণ অবস্থা,
এটা বলে বোঝানো যাবে না, আপনারা মিডিয়াতে দেখেন, কিন্তু মিডিয়াগুলি আমাদের যারা আছে সৌদি আরবে বা রিয়াদে, মিডিয়াগুলি সেভাবে প্রচার করে না বা তুলে ধরে না। তো আজকে আপনাদের মাধ্যমে আমি কিছু কথা বলতে চাই যে বর্তমান যে আহ, নতুন লোকগুলি আসতেছে তাদের খুবই করুণ অবস্থা। আর বিশেষ করে যে এই দালালরা যেভাবে লোকগুলি আনতেছে, আকামা দিতেছে না, কাজ দিতেছে না, লোকগুলি মরুভূমিতে ফালায় রাখতেছে। হ্যাঁ, তারা কোনো কাজ পেতেছে না। তারপরে দূতাবাসের শরণাপন্ন হইয়া তারা আউটপাস দিয়ে চলে যেতেছে, এবং অনেকে জেলে আছে, অনেকে আউটপাস নিয়ে চলে যেতেছে, অনেকে অবৈধভাবে বসবাস করতেছে, খাবার টাকা নাই, দিতে পারতেছে। যে কি করুন অবস্থা, এটা বোঝা যাবে না। তো আমরা তো এগুলি তুলে ধরতে পারি না। মিডিয়ার কর্মীরা যারা আছে ওনারা যদি এই কাজগুলি সঠিকভাবে তুলে ধরতো, তাহলে সরকারের অবগত হইতো, এবং আমাদের দূতাবাসগুলো ওইভাবে কাজ করতেছে না। যে বেকার শ্রমিকরা যে কি কষ্টে আছে তাদের কোনো খোঁজ খবর তো নিতেছেই না। হ্যাঁ, তাদের আউটপাসগুলি দিতেছে, আউটপাসগুলি দিতেও 2 মাস 3 মাস সময় লাগতেছে, 6 মাস সময় লাগতেছে। আউটপাস নিয়ে যে তারা দেশে যাবে, সেখানেও তাদের ভোগান্তি। এই অবস্থায় তাদের আর কেন পড়তে হচ্ছে, মানে এখানে দালাল চক্রের কথা অনেকে আপনি ব্রিজের বলছিলেন। তলে ঘুমাইতেছে, রাস্তায় ঘুমাইতেছে, মসজিদে। দালাল দালাল চক্র এইভাবে আনতেছে, প্রতারিত করে কাজ দেওয়ার কথা বলে আনতেছে আনতেছে যে আপনাদের বেতন 1500 রিয়াল, আপনাদের বেতন 2000 রিয়াল, এইভাবে বইলা আসার পরে আকামা দিতেছে না, কাজ দিতেছে না, কিছুই দিতেছে না। তাদেরকে একটা রুমে আবদ্ধ করে রাখে, হয়তোবা কখনো খাবার দিতেছে, কখনো দেয় না। তারপর ওই লোকগুলি না পারতে, সহ্য করতে না পারতে, বিভিন্ন পরিচিত জনরে ফোন দিয়া পলায় যেতেছে। হ্যাঁ, তাদের আশ্রয় নিতেছে, আশ্রয় নিয়ে তারপরে যদি কেউ অবৈধভাবে কাজ পাইতেছে করতেছে, আর না পাইলে তারা এই হয়তো পুলিশ ধরতেছে, জেলে আছে কিছু, অনেকে আউটপাস নিয়ে দেশে চলে যেতেছে। এই করুণ অবস্থা বলে শেষ করা যাবে না। এটা খুবই মানে ভয়াবহ একটা পরিস্থিতি সৌদি আরবের। ব্রিজের তলে আপনি যাবেন, ওখানে দেখবেন ঘুমায় রয়েছে, রাস্তার মধ্যে ঘুমায় রয়েছে, ব্রিজের তলে, মার্কেটের সাইডে ঘুমায় রয়েছে, মসজিদে ঘুমায় রয়েছে, মসজিদের বারান্দায় ঘুমায় রয়েছে তারা। হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তা দিয়ে যেতেছি, কাজ যেতেছি, হঠাৎ ধরলো, ভাই আমাকে কটা টাকা দেন ভাই, খাবার খাই নাই ভাই, নতুন আসছি ভাই, কিছু কাজ কাম নাই, কিছু নাই, দালালে তো বাইর করে দিছে, থাকতে দিতেছে না, বাইরে যেতে বলছে, কাজও দিতেছে না। হ্যাঁ, এমন অবস্থা। আর নারী কর্মীগুলি কি বলবো, লজ্জা লাগে। নারী কর্মীগুলি রাস্তায় ভিক্ষা করতেছে, মার্কেটে, বাঙালি মার্কেটে ভিক্ষা করতেছে, বিভিন্ন জায়গায় ভিক্ষা করতেছে নারী কর্মীগুলি এই অত্যাচারে। জি। কিছু সৌদি আছে যারা এই অত্যাচার করে, তাদের কাছ থেকে পলায় আইসা তারপরে এই যে রাস্তায় ভিক্ষা করতেছে। কিন্তু তারা, কিছু লোক আছে, কিছু মহিলা আছে, এগুলি খারাপ। এগুলি কেন যে এইভাবে মিডিয়া তুলে ধরতেছে না তাদের, হ্যাঁ, তারা ইচ্ছাকে করতেছে, ভিক্ষাবৃত্তি করতেছে। এটা আমাদের জন্য খুবই লজ্জাকর। আমরা যারা জি। মার্কেটে যাই মাঝে মধ্যে, হ্যাঁ, এমন অবস্থা, 10-12 জন আইসা এইভাবে ধরে, ভাই কিছু দেন, ভাই কিছু দেন, এটা মানে একদম লজ্জাকর পরিস্থিতি পড়ে যাই আমরা। হ্যাঁ, জি, মার্কেটে ধন্যবাদ। যাওয়ার পরে যে আমাদের বাঙালি, হ্যাঁ, বা অন্য দেশের লোকেরা এগুলো কি বলবে আমাদের। জি, ধন্যবাদ। জনাব আসিফ মনির, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই সমস্যাগুলোর কথা আমরা বহু বছর ধরে শুনে আসছি, এবং এর সাথে বিগত সরকারের রাজনীতিবিদরা যে জড়িত ছিলেন তার কিছু কিছু ঘটনা সামনে এসেছে। একজন সাবেক এমপি, তিনি কারারুদ্ধ হয়েছিলেন বিদেশে। এই যে অবস্থা, সেখানে যে দালাল চক্রের কথা আমরা বলি, এদের বিরুদ্ধে আসলে বাংলাদেশে হোক বা বিদেশে হোক ব্যবস্থা নেওয়া কি একেবারেই অসম্ভব? ধন্যবাদ। না, অসম্ভব না। এখন হচ্ছে যে মানে আমাদের ধরেন, যেটা আমরা অনেক ক্ষেত্রেও বলি এবং অভিবাসনের ক্ষেত্রেও, যে আইন নীতিমালা যে বিষয়গুলো আছে সেগুলো মোটামুটি অনেকটাই অভিবাসন বান্ধব বলা যেতে পারে, হয়তো আরও ভালো করা যেতে পারে, অধিকারের ব্যাপারটাও আছে, কিন্তু এগুলো বাস্তবায়ন ঠিক মতো নাই, এটা একটা দিক। আরেকটা হচ্ছে, যেহেতু অভিবাসন এটা একটা আন্তর্জাতিক পর্যায়ে পড়ে, কারণ এখানে শুধুমাত্র আমার দেশের আইন চিন্তা করলে তো হবে না, এবং সেখানে যেটা যে ভাই বললেন বা নয়ন ভাই যেটা বললেন, দূতাবাস, তো দূতাবাসটার সাথে এখানে একটা সম্পর্ক আছে। সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ভূমিকা আছে, পররাষ্ট্র নীতিরও একটা ভূমিকা আছে, শুধুমাত্র অভিবাসন না। কাজে এখানে মাল্টি সেক্টরাল একটা সম্পর্ক আছে। সেই জায়গাগুলো থেকে যদি আমরা চিন্তা করি, যে আমরা যেটা আপনি শুরুতেও বলছিলেন, যে আজকের অনুষ্ঠানের শুরুতে রেমিটেন্স যোদ্ধার জায়গাটা, সেখানে যেটা মনে হয় যে আসলে এটা শুধু মানে লিপ সার্ভিসের মধ্যে রয়ে গেছে। আমরা নামেই বলছি বা মুখেই বলছি রেমিটেন্স যোদ্ধা, সেটা যেন কার্যকরী যে পদক্ষেপগুলো নেওয়া হবে, সেটা আপনি যেটা বলছেন, আমরা হোক, যারা কাজ করছেন, এমনকি ভুক্তভোগীরাও মুখে বলছেন,
এবং সেটাও বলা হচ্ছে যে হ্যাঁ এটা আমাদের করা দরকার, কিন্তু যেটা করা দরকার সে করাটা হয়ে উঠছে না। এখন সেখানে হয়তো একটা জায়গায় দরকার, সেটা হচ্ছে যে জবাবদিহিতার জায়গাটা। জবাবদিহিতাটা এখন সেটা অভিবাসীদের তো আসলে অধিকারের কথা বললেও তারা তো অধিকারহীন। এবং আমরা যদি একটা শ্রেণী অবস্থা থেকেও চিন্তা করি, আমাদের যারা ভুক্তভোগী অধিকাংশই শ্রমজীবী, তারা বাইরে যেখানেও কাজ করেন সেখানে তারা এক ধরনের একটা নিম্ন স্তরের কাজে তারা থাকেন। যদিও আমরা সকল কাজকেই সম্মান করি, কিন্তু সেখানেও তারা যেখানে কাজ করেন সবাই যে খুব সম্মানের সাথে কাজ করতে পারেন তা না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম আছে। আবার আমরা সামগ্রিকভাবেও জাতিগতভাবে কিন্তু আমরা বলি যখন, আমরা এদেরকে কিন্তু খুব বেশি সমমর্যাদার জায়গায় দেখি না, শ্রেণীগত একটা বিভাজন তৈরি হওয়ার কারণে। সেই জন্য দেখা যায় যে আলটিমেটলি তাদের কথাবার্তাগুলো তারা যখন বলেন, সেটা মিডিয়াতেই বলুক বা বিভিন্ন সংস্থার মাধ্যমে যখন বলা হচ্ছে, ওই বলার মধ্যে এটা এক ধরনের আহাহুর মধ্যে থেকে যায়। কারণ তারা আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে দাবিটা এভাবে করতে পারছেন না ওই শ্রেণী বিভাজনের কারণে বা অধিকারহীনতার কারণে, যে ভাই তোমরা শুধু আহাহু করো না, আমাদের যে অবস্থা এটা আমি উন্নতিটা দেখতে চাই। নয়ন ভাই যেটা একটু আগে বললেন যে ওখানে ওনারা আন্দোলন করেছেন, কিন্তু ওনাদের কিন্তু একটা পর্যায়ে এরকম মনে হচ্ছে আত্মহত্যা ওনারা করবেন। তো এই মানে সাহস এবং এই ক্ষমতা সবার থাকে না যে আমি আন্দোলন করে আদায় করে নেব আমার অধিকার। তো সেই ক্ষেত্রে অন্যরা যারা আছে তখন একটা গা ছাড়া ভাব চলে আসে যে ঠিক আছে চলছে যেভাবে চলুক। আজ আপনার সহজ উত্তরটা হচ্ছে যে যা করা দরকার সেটা কর্তৃপক্ষ বলেন যাদের তারা জানে, এবং সেটা আমি শুধু মানে এটা বিগত সরকার বলে শুধু বলবো না, অভিবাসন সেক্টরে যখন এই মন্ত্রণালয় তৈরি হয়েছে 2001-এ সম্ভবত মন্ত্রণালয় গঠিত হয়েছে, 2001 থেকে যদি আমরা এই 2024 পর্যন্ত চিন্তা করি, কার্যত খুব বেশি অগ্রগতি কিন্তু অন্তত আমরা যদি বলি যে অভিবাসীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে যে উন্নতিগুলো করা দরকার সেগুলো যথেষ্ট পরিমাণে হয়নি। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ফিরে আসবো জনাব নয়ন আপনার কাছে। আমরা এর আগের অংশে শুনছিলাম যে যখন আপনাদের দেশে ফেরত পাঠানোর কথা ওই সময়ই আপনাদেরকে ইমিগ্রেশন পুলিশের কাছে তুলে দেওয়া হয় এবং তার সাথে দূতাবাসের কিছু কর্মকর্তা জড়িত থাকতে পারেন বলে আপনি বলছিলেন। এই যে দালাল চক্রের কথা আমরা শুনছি বা সেখানে যারা আউটসোর্সিং এর মাধ্যমে নিচ্ছেন জনবল, তাদের সাথে দূতাবাসের কর্মকর্তাদের সম্পর্কটা কীরকম? দেখুন, আসলে তাদের সাথে দূতাবাসের কর্মকর্তাদের বেশি মানে সম্পৃক্ততা, জানি না সেটা কোন কারণেই তাদের সাথে। আমরা যারা প্রবাসী কর্মী দূতাবাসে গেলে যেই ধরনের তাদের কাছ থেকে সেবা বা যে ধরনের আমরা প্রবাসী কর্মীরা যে ধরনের তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথা, আসলে ওইভাবে কিন্তু আমরা যে সম্মান এবং মর্যাদাটুকু আশা করি সেটা কিন্তু পাই না। কিন্তু ঠিকই দালাল যারা আছে বা যারা এই ধরনের ভিসা কেনাবেচার সাথে এই সিন্ডিকেটগুলোর সাথে কিন্তু দূতাবাসী কর্মকর্তাদের বা মানে কিছু অসাধু কর্মকর্তা, আমি সবাইকে বলবো না, কিন্তু কিছু অসাধু যারা আছে যারা এই মানে মানুষগুলোর সাথে তাদের কিন্তু একটা যোগ সাজেশ থাকে। যদি আমি নিজেই ভুক্তভোগী এবং আমি ফিরে আসা মানুষের যে গল্পগুলো শুনেছি, আমি জানেন যে ঢাকা বিমানবন্দরে বিশেষ করে ফিরে আসা ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে নিয়ে কাজ করি এবং সবারই কিন্তু একটা অভিযোগ যে আমরা দূতাবাসে গিয়ে কিন্তু তার সেখান থেকে আমরা আমাদের মানে চাহিদা অনুযায়ী সেই সেবাগুলো পাচ্ছি না। তো এই জায়গাটাই কিন্তু অভিযোগটা শুধু আজকে না, এটা দীর্ঘদিন থেকে চলে আসে। মানে যদি বলি আমি যেহেতু 2007-এ ভিকটিম থেকে শুরু করে এখন পর্যন্ত ভিকটিমদের নিয়ে কাজ করছি, দেশে ফেরা মানুষদের নিয়ে একই অভিযোগ কিন্তু আছেই যে এতে। এবং আপনি দেখেন যে দূতাবাসের ছাড়া, সম্মতি ছাড়া কিন্তু কোনো দেশে মানুষ কিন্তু যেতে পারে না, কারণ তাদের অ্যাপ্রুভাল লাগে, অ্যাটাস্টেশন লাগে, তারপরে কিন্তু যায়। তো গিয়ে যখন দেখে যে সেই কোম্পানিতে কাজ নাই, তারপরে সেখানে তার মানে তার আবাসন সহায়তা নাই, তার ঠিকভাবে আকামা তৈরি হচ্ছে না, যেমন সৌদি আরবের আমরা দেখতেছি যে সৌদি আরবে গিয়ে যাওয়ার পরে আকামা হচ্ছে না। আমরা কি ওই কোম্পানিগুলোকে বা ওই দেশের নিয়োগকর্তাকে কি আমরা কোনো জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারছি? আমার দূতাবাস কি কখনো কোনো নিয়োগকর্তাকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসে? কারণ দেখেন ওদের ট্রাভেল পাসগুলো কিন্তু দূতাবাসই কিন্তু ইস্যু করছে। তাহলে তাদের সাথে কথা বলে দূতাবাস যদি ওই কোম্পানিগুলো যে আমার এই মানুষগুলো যে আসলো টাকা পয়সা খরচ করে,
তুমি চলে যাচ্ছে, ওদের অভিযোগটা যেটা থাকবে সেটা নিয়ে যদি ওই কোম্পানিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো নিয়োগকর্তার বিরুদ্ধে, তাহলে কিন্তু হতো। যদি মানে তাহলে একটা হয়তো বা সমস্যার সমাধানের পথ থাকতো বা সমস্যার সমাধান হতো। যদি বলি যে নারী কর্মীরা, যে নারী কর্মীদের গল্প আমরা সবাই জানি, যে বিশেষ করে মিডল ইস্টে বা সৌদি আরবে যে নারীরা নির্যাতনের শিকার হয়ে ফিরে আসছে, আমরা কি পেরেছি এক দুইটা মানে নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে, দৃষ্টান্ত তৈরি করতে? অনেক কিন্তু দেখেছি পা ভেঙে আসছে, মেরুদণ্ড ভেঙে আসছে, নির্যাতিত হয়ে আসছে, প্রেগনেন্ট হয়ে আসছে, বাচ্চা নিয়ে ফিরে আসছে কেউ কেউ। তো তারা কিন্তু দূতাবাসের মাধ্যমে কিন্তু আসছে ট্রাভেল পাস নিয়ে, কিন্তু তাদের সাথে কথা বলে কি আমরা কি ওই নিয়োগকর্তার বিরুদ্ধেই করেছি? বাংলাদেশের দূতাবাস কেন পারছে না এবং অন্যান্য দেশ আসলে এই ধরনের ক্ষেত্রে কি করে? বাংলাদেশের দূতাবাসের যে ধরনের যে তাদের জনবলের অভাব, তারা একটাই জিনিস বলে যে জনবল, কিন্তু তার চাইতে মনে হয় যে জনবল আছে তার চাইতে হচ্ছে মানবিকতার জায়গাটা মনে হয় যে আমাদের কর্মকর্তাদের এটা নাই, যে আমি যে আমার দেশের মানুষকে সম্মান দেব। আমি পারবো না হয়তো বা সব মানুষকে, সৌদি আরবের মতো দেশে হয়তো 25 থেকে 30 লাখ মানুষ আছে, আমি সবরে না পারি, আমি 30,000 মানুষকে তো ভালো সার্ভিসটা দিতে পারবো। এবং আপনাকে বলি যে এই যে প্রবাসী আমরা যারা, প্রথমে আপনি যেটা বলছিলেন যে আমাদের প্রবাসীর জীবনটা কেমন, অনেক কষ্টের কিন্তু জীবন। এই যে আপনি দেখেন যে বাংলাদেশে যে এই মরদেহগুলো ফিরতেছে সব কিন্তু হতাশা, অনেকেই বলা হচ্ছে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, বা অনেক পরিবার আছে, আমরা প্রবাসীরা আছে যারা পরিবার ফেলে যে হতাশায় থাকে। আমাদের কি এরকম কোনো মন্ত্রণালয় বা দূতাবাস উদ্যোগ নিয়েছে যে তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে আমরা দেখেছি, যে তাদের মানসিক স্বাস্থ্যের জন্য সাইকোসোশ্যাল কাউন্সিলিংয়ের একটা ব্যবস্থা হতে পারে, অথবা মানে তারা যে প্রবাসে যাচ্ছে, ইনকামটা করছে পরিবার পরিজন ফেলে, তাদের জন্য যদি আমরা এই ধরনের কিছু কিছু উদ্যোগ নিই, তাহলে মনে হয় যে তারা মানসিকভাবেই থাকবে। তাদের মধ্যে কিন্তু মানে আমরা যারা প্রবাসী থাকি আমাদের মধ্যেও কিন্তু অনেক বেদনা থাকে, অনেক কষ্ট থাকে, সেগুলো কারোর সঙ্গে শেয়ার করা যায় না। তো এই ধরনের যতই আমি মেন্টাল হেলথটাকে চিন্তা করি তাদের, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু মানে এটা কমে আসবে বলে মনে করি। একটু আগে জনাব রবিউল যে কথা বলছিলেন যে মধ্যপ্রাচ্যে অনেকে একেবারে মরুভূমিতে নিয়ে ফেলে রাখা হচ্ছে, মানবতার জীবনযাপন করছেন, রাস্তায় দিন কাটাচ্ছেন, তো এদের খোঁজ খবর নেয়ার কি সুযোগ দূতাবাসের নেই? সেটাই তো কারণ হচ্ছে যে দূতাবাস কি কিন্তু আসলে এই যে মানুষ আমাদের যাচ্ছে, ধরেন যে সৌদি আরব বা মিডল ইস্ট বা যে দেশেই যাক না কেন, এদের তো নিশ্চয়ই ডাটা এন্ট্রি হচ্ছে। আমার বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থার ব্যুরোতে যখন রেজিস্ট্রেশন করছে বা ফিঙ্গার দিচ্ছে তখন তো একটা এন্ট্রি হচ্ছে। এবং নিয়ম আপনি দেখবেন যে আমাদের মন্ত্রণালয় যখন কোনো নিয়োগ রিক্রুটিং এজেন্সিকে যখন অনুমতি দেয় তখন কিন্তু কিছু শর্ত, 16টা শর্ত দিয়ে দেয়। তার মধ্যে আছে যে টাইম টু টাইম কিন্তু রিক্রুটিং এজেন্সি কিন্তু ওই কর্মীদের অবস্থান সম্পর্কে বিএমএটি অথবা প্রবাসী মন্ত্রণালয়কে জানাবে, কিন্তু আদৌ কি সেটা হয়? যারা মরুভূমিতে আছে ওদেরকে কখনো খোঁজ নেই। এখন সৌদি আরবে ধরেন যে এই মাসে হয়তো বা উদাহরণ দিচ্ছি যে আমার 1 লাখ কর্মী আছে, এই 1 লাখ কর্মী আসার পরে কি অবস্থায় আছে এটা কি খোঁজ নেওয়ার কোনো মেকানিজম আছে? আমি তো মনে করছি এখন পর্যন্ত ফিরে আসা মানুষের কাছ থেকে শুনেছি, বা আমি নিজেও যে আমি 2 মাস 7 মাস মতো আমি ট্রেসলেস ছিলাম, যদি বলি যে আমাকে কেউ খুঁজে পাইতো না। কখনো কি আমার দূতাবাস বা প্রবাসী মন্ত্রণালয় বা বিএমটি করেছে যে এই যে 400 কর্মী আমি 500 কর্মী যে পিটিসিতে পাঠাইলাম, তো এরা এখন কোথায় আছে, এদের তথ্য কি নিয়েছে? তাহলে আমাদের মতো আমরা যেমন জঙ্গলে ছিলাম, বিভিন্ন গোডাউনে ছিলাম, এরকম তো মরুভূমিতে থাকবে। এই মরুভূমিতে কে আছে এটা তো কোনো ট্রেস নাই, যদি না ওই কর্মী যদি না তার পরিবারকে জানে। কিন্তু অনেক সময় তো ওদের জানানোর সেই ব্যবস্থাটুকু থাকে না। জি, ধন্যবাদ। জনাব আসিফ মনির, আপনার কাছে ফিরে আসি। অন্যান্য দেশ আমাদের আশেপাশে তারা অপেক্ষাকৃত দক্ষ কর্মী পাঠাচ্ছেন, তাদের জীবনমান এর চেয়ে ভালো, কিন্তু বাংলাদেশের কর্মীরা সেই এত বছর ধরে 2 দশক 3 দশক ধরেও মন্ত্রণালয় হওয়ার পরেও কেন এই পরিস্থিতির আসলে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না? আপনি যেহেতু অন্য দেশের কথা বললেন, আমাদের প্রতিবেশী দেশগুলোর যেটা আমরা দেখি, একটা হচ্ছে যে সেখানে সামগ্রিকভাবে মানুষের দক্ষতা বলি, তার অন্যান্য সব দিক থেকে তার যেই সহায়তাগুলো দরকার রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে, সেখানেই অনেক কিছু তার নাগরিকের জন্য একটা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। এবং আমরা যদি বলি যে তার কর্মক্ষমতা বা তার কাজের ব্যবস্থা করা, সুব্যবস্থা, সেটা দেশে হোক বা বাইরে হোক, সেটা একটা সুদূর প্রসারী পরিকল্পনার মধ্যে হচ্ছে। আমাদের সেটা সুদূর প্রসারী পরিকল্পনার মধ্যে থাকছে না, এবং সেটা অনেক সময়ই শুধু একটি মন্ত্রণালয় বা একটি দুটি মন্ত্রণালয়ের খুব সীমিত অর্থায়নের মধ্যে দিয়ে সেই চিন্তাটা হচ্ছে। সেই জায়গা থেকে আমার এরকম একটা যে আমি ঠিক আছে 1 মাস বা 2 মাসের প্রশিক্ষণের চিন্তা করছি, সেটা দিয়ে তাকে তৈরি করা।
কিন্তু এখানে যেই দক্ষতাগুলো দরকার, যেই সচেতনতাগুলো দরকার, এটা একদিন, দুদিন, এক মাসে, 2 মাসের জায়গাতে তো হবে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমরা পার্শ্ববর্তী দেশগুলোরও চিন্তা করি, সেখানে কিন্তু একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তারা কাজ করে, যেখানে যে মানুষটি বাইরে যেতে চায় তার অনেকভাবে তাকে সহায়তা করার জায়গা সরকারের জায়গা থেকে আছে। যেমন একটা হচ্ছে যে আমরা একটা মিনিমাম যে জায়গাটা দরকার হয় যে কোনো দেশে যাওয়ার জন্য, আমার নিজের দেশের বাইরে গণ্ডির পার হতে গেলেই আমার ইংরেজি ভাষাটা অন্তত কথা চালিয়ে যাওয়ার মতো জানতে হবে। তারপরে হচ্ছে যে ওই দেশে যদি অন্য ভাষা থাকে সেই জায়গাটা, তো ইংরেজি শিক্ষা ব্যবস্থাটাই তো আমাদের এমনভাবে না যে আমি একটা মানে একজনের সাথে আলাপচারিতা চালিয়ে যেতে পারবো ইংরেজিতে। আরেকটা হচ্ছে যে যেই দেশে যাবে, সেটা যদি আমি শ্রমিকদের জন্যই ধরি, যে মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ার ক্ষেত্রে, মালয়েশিয়াতেও ইংরেজিটার প্রয়োজন আছে, সেখানে মালয় ভাষাটা হয়তো সব জায়গায় না, কিন্তু ইংরেজিটা দরকার। সৌদিতে যেটা আমরা সবসময় শুনি, যেটা ফেরত আসে তাদের কাছ থেকেই, যে আমাদের এখানে যেটা শেখানো হয় সেটা বইয়ের ভাষা, এবং সেখানে কিছু মুখস্থ বিদ্যা দিয়ে কয়েকটা শব্দ, কয়েকটা বাক্য শিখিয়ে দেওয়া হয় আরবিতে। অথচ সৌদি, এবং কিন্তু সৌদিতে আঞ্চলিক যে ভাষা সেইটা অনেক বেশি চল। এখন যারা আমাদের যান তারা কষ্ট করে একটা পর্যায়ে সেগুলো শিখে নেন, বুঝে নেন। আমরা অনেক আমাদের বোনদের কথা শুনি যারা ওখানে যান, তাদেরকে এখানে আরবি শেখানো হচ্ছে, কিন্তু যেই বাড়িতে তিনি কাজ নিয়ে যাচ্ছেন তখন তার সাথে যে আরবিতে বলছে সে আরবি সে বুঝতে পারছে না, কারণ তাকে তো সীমিত শব্দ। এখন আপনি 1 মাস 2 মাসে তাকে একটা পুরো ভাষা কি করে শিখিয়ে দেবেন, সম্ভব না। তো কাজে আমার এই জায়গাগুলো কিন্তু প্রস্তুতির একটা জায়গা থাকে, আগে থেকে প্রস্তুতি করে দেওয়া। অন্যান্য দেশ কি আরো দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিচ্ছে? সেই জায়গাগুলো আছে, এবং সেখানের মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা সমন্বয়ের জায়গা আছে, এবং সেখানে অগ্রাধিকারও আরও ব্যাপার আছে। যে দেশ মনে করছে, বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যখন মনে করছে যে আমার রেমিটেন্সের ব্যাপারটা আছে, এদের মাধ্যমে একটা ভালো রেমিটেন্স আসবে, কাজে সেখানে ইনভেস্ট করছে, তার প্রতি তার বিনিয়োগটা আছে। আপনারা যে কোনো সময় দেখবেন যে আমাদের যখন রাজস্ব বাজেট তৈরি হয়, সেখানে সবচেয়ে ন্যূনতম বাজেট এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ থাকে। সেটাও আবার অদক্ষতা হোক বা বিভিন্ন কারণে বা সুপরিকল্পনার অভাবে ওটার একটা অংশ আবার ফেরত যায়, অর্থাৎ ব্যয় হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে লোকবলের কথা বলা হচ্ছে এখন, সেটা তার মানে শুধুমাত্র অর্থের জন্য না, সেখানে একটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার আছে এবং মানসিকতার ব্যাপার আছে, যেটা মনভাবে বলছেন, যেটা আমিও বলছি, যে আমার মানসিকতা, সেবার মানসিকতা। এখন প্রবাসে দূতাবাস তো আসলে ছোট মিনি বাংলাদেশ তাহলে, তাই না? তো মিনি বাংলাদেশ তার নাগরিককে যদি সেবার জায়গাটা না দেয়, সেটা তাহলে যেটা আমরা বলি যে আমাদের দেশেও আমরা সেটা দেখি, আমরা আমলাতান্ত্রিকতার মধ্যে বলি, এবং আমরা যদি দূতাবাসের কথা বলি, কূটনীতির মধ্যে দেখি, সেবাটা কে পায় ওই কিছুটা শ্রেণী ব্যাপার চলে আসে। যখন কোনো একজন গণ্যমান্য ব্যক্তি বিদেশে যান, তার জন্য যে প্রোটোকল ব্যবস্থাটা দেওয়া হয়, সেই প্রোটোকলের অন্তত একটি গাড়ি, অন্তত যেসব দেশে আমাদের শ্রমিক ভাই বোনেরা কাজ করেন, সেই গাড়ি এবং সেই গাড়ির তেলের টাকাটা এই শ্রমজীবী মানুষ এখানে যে ফিটা দেন, সেই টাকাটা বরাদ্দ হয় ওই মিশনের একটা অংশে, সেটা তখন যায় ওই একজন গণ্যমান্য ব্যক্তি যে যাচ্ছেন সে তার পেছনে। কাজেই আমার যে অর্থটা যাচ্ছে সেটুকুও ব্যয় হচ্ছে কার জন্য? শ্রমিকের জন্য ব্যয় হচ্ছে না। এই যে বলা হচ্ছে যে লোকবল, এখন সৌদি আরবে আমরা শুনেছি যে সেখানে 2 জন বোধহয় লেবার কর্মকর্তা থাকে না, রিয়াদ এবং জেদ্দাতে, কিন্তু সেটা তো যথেষ্ট না। আমার লাখ লাখ, কয়েক লাখ, বোধহয় প্রায় বলা হয় যে আনুমানিক 50 লাখের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করে, সৌদিতে আনুমানিক বোধহয় 10 লাখের মতো আছে। এখন সেই জায়গাতে আমরা কি করে মাত্র 2 জন সেখানে, যদি বলা হয় যে সে ভেরিফাই করবে কোম্পানিগুলো কাজ করছে কিনা, মানুষের ক্ষেত্রেও তাই। আর তার মধ্যে তো দুর্নীতির ব্যাপারটা আছে, জবাবদিহিতার ব্যাপারটা আছে। এখন ওই যে জবাবদিহিতাটা কে করবে, কে চাইবে? এখন আরেকটা হচ্ছে যে তথ্য, আমি যদি জানাই না থাকে যে আসলে আমি কি সেবা দেওয়া উচিত, দেওয়ার কথা, কি আছে আমার চুক্তির মধ্যে, যে বাংলাদেশ সরকার কি করবে, ওই দেশের সরকার কি করবে, এটা যখন কেউ না জানছে তখন তো জবাবদিহিতার জায়গাটায় আর কোনো কিছু থাকছে না। তো সেখানে আপনি যেটা বললেন যে অন্তত আমরা যদি আশেপাশের দেশগুলোও চিন্তা করি, ভারত বলি, নেপাল বলি, শ্রীলঙ্কা বলি, তাদের দূতাবাসগুলো অনেক বেশি সচল এবং সক্রিয়ভাবে কাজ করে। আরেকটা ছোট্ট উদাহরণ দিই, যেমন যে ভাই, জনবল আরো বেশি আমাদের তুলনায়, জনবল মানসিকতারও একটা ব্যাপার আছে। কারণ ধরেন এই যে যদি কোনো অভিযোগ করে কোনো অভিবাসী, সে যদি অভিবাসী শ্রমিক হয় অথবা ওখানে যদি প্রবাসী সেই দেশের হয়, স্থায়ীভাবে থাকছে, তার যদি কোনো অভিযোগ থাকে, তখন কিন্তু দূতাবাস সেটা তখন ওখানকার সরকারের সাথে সেটা টেক আপ করে। এখন নন ভাই যেটা বলছিলেন, 2-1টা ক্ষেত্রে হয়েছে। আমরা একটা মামলার কথা জানি যে একজন নারীকে, হ্যাঁ, সেইটার একটা ব্যাপারে, এবং সেটার পরে একটা প্রতিকার হয়েছে, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, কিন্তু সেটা একটাই, মানে এটা একটা সিঙ্গল ওয়ান অফ একটা ঘটনা।
তো সেই জায়গা থেকে চিন্তা করলে অন্যান্য দূতাবাসের কিন্তু তারা নিজেরা হয় তারা লিগ্যাল এইডের ব্যবস্থা করে নিজেরা, অথবা ওখানে সরকারের কাছে তারা জবাবদিহিতা চায়। সেখানে কিন্তু মানে কূটনীতিক যারা কাজ করেন তারা কিন্তু একটা দায়িত্ববোধ থেকে, এবং তাদের সে দক্ষতাও আছে। তার মানে আমি যে জিনিসগুলো বলছি সেগুলো আমাদের তুলনামূলকভাবে কম। অভিবাসীদেরকে সার্ভ করার জন্য, ওখানে সেবা দেওয়ার জন্য যারা সেখানে যাচ্ছেন তারা কিন্তু অভিবাসন বিষয়ে বা অভিবাসীদের সম্পর্কে জেনে ওখানে যাচ্ছেন না। এটা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যখন তাদের নিয়োগ দেওয়া হচ্ছে, খুব অ্যাডহক ভিত্তিতে প্রবাসন মন্ত্রণালয়ে তাদেরকে কিছু একটা ওরিয়েন্টেশন দেওয়া হচ্ছে, কিন্তু এরা কিন্তু অভ্যস্ত না ওই বিষয়ে দক্ষতা, ওই বিষয়ে, বা একজন অভিবাসীর কী কী সংকট থাকতে পারে, আমি যেখানে যাচ্ছি কী কী সেখানে সহায়তা দিব। এবং ওই কর্মকর্তা যখন ওখান থেকে আবার দেশে ফেরত চলে আসেন, তাকে কিন্তু অন্য মন্ত্রণালয়ে ট্রান্সফার করে দেওয়া হয়। অর্থাৎ উনি যে অভিজ্ঞতাটুকু সঞ্চয় করলেন ওখানে, সেটাও অন্য কারো কাজে আমি বলতে চাই যে ওখানে যারা কাজ করেন তারা অনেক সময় চেষ্টা করেন, কিন্তু তারা অনেক সময় হাত পা বাঁধা থাকে, তাদেরকে কাজ করতেও দেওয়া হয় না। তাকে হয়তো প্রায়োরিটি বলে যে তোমাকে প্রোটোকল ডিউটি দিতে হবে একজন কোনো হর্তাকর্তাকে বা গণ্যমান্য ব্যক্তিকে, এবং তাকে জবাবদিহিতাটাও অতটা থাকে না। এবং তারপরে দেখা যায় যে যখন সে ফেরত চলে আসবে অন্য আরেক জায়গায় চলে যাচ্ছে। কাজে এইটা একটা সাইকেলের মধ্যে কিন্তু চলছে। তো এই সিস্টেমগুলো ঠিক না করতে পারলে কিন্তু আসলে এটা একই কথাই আজকে যেমন বলছি আমরা সামনেও বলবো। জি, জনাব রবিউল আলম, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে সমস্যাগুলোর কথা আমরা বলছিলাম, এই ক্ষেত্রে আসলে দূতাবাসগুলোর কি কি করার আছে, সেখানে কি কি ধরনের পরিবর্তন হলে প্রবাসী শ্রমিকরা আসলে এর চেয়ে ভালো সেবা পেতে পারেন? ধন্যবাদ। দূতাবাসগুলো জনবল আছে, যেটা বলছে স্যার, যেটা জনবল আছে, তাদের প্রচুর জনবল আছে, কিন্তু জনবল হিসেবে তাদের কাজকর্ম নেই, কাজকর্ম তেমন অগ্রগতি নেই। জনবল ঠিক আছে, যা আছে আমাদের রিয়াদে আমি যা দেখি যে জনবল আছে তাদের ঠিক আছে, কিন্তু জনবল হিসাবে তারা ওইভাবে কাজ করবেন, ওইভাবে তাদের দ্বারা কাজগুলি হইতেছে না। আর বিশেষ করে যদি প্রবাসীদের সেবাটা যদি অগ্রগতি করতে হয়, তাহলে আমি একটা প্রস্তাব রাখছিলাম বিগত 1 বছর আগে একটা অনুষ্ঠানে দূতাবাসের, যে বলছিলাম যে 64 জেলা নিয়ে, 64 জেলার থেকে 64 জন প্রবাসীদের নিয়ে একটা কমিটি গঠন করতে। যেমন আমাদের প্রত্যেকটা জেলায় ডিসি সাহেব প্রতি মাসে একটা করে আপনার করে মিটিং করে দুর্নীতি এই জন্য আইন শৃঙ্খলা রক্ষা কমিটি, এরকম আমি একটা প্রস্তাব রাখছিলাম যে রিয়াদে যদি এরকম দূতাবাসে যদি একটা 64 জেলার প্রবাসীদের নিয়ে একটা কমিটি গঠন করা হয়, মাসে একটা যদি মিটিং করে, আমরা এই সমস্যাগুলি তুলে ধরতে পারি। কারণ আমার জেলার কি সমস্যাগুলি আমার জেলার লোকগুলি আমাকে জানাইল, আমি ওই মিটিংয়ে ওই কথাগুলি উল্লেখ করলাম, ওই কথাগুলি তুলে ধরলাম। হ্যাঁ, ওই কথাগুলি তাদের শুনতে হবে এবং এটা প্রতিফলন ঘটাতে হবে, যে এটা বাস্তবায়ন করতে হবে। তো এরকম প্রস্তাব আমি বহুবার করছি, 2-3 বার করছি, হ্যাঁ, কিন্তু কোনো প্রতিফলন হয় নাই। যাই হোক, এখন এরকম যদি করা হয় প্রত্যেকটা কান্ট্রিতে, যদি প্রত্যেকটা কান্ট্রিতে প্রত্যেকটা জেলার একজন করে লোক নিয়ে, প্রবাসী নিয়ে একটা কমিটি করা হয়, যে প্রবাসী আইন শৃঙ্খলা রক্ষা কমিটি, তাহলে কি প্রতি মাসে একটা করে যদি মিটিং করে, হ্যাঁ, এখানে রেমিটেন্স বাড়াতে অগ্রণী ভূমিকা পালন করবে এই কমিটি। তারপরে এই যে যত সমস্যাগুলি আছে, এই যে ভিসা দালাল বলেন, যত সমস্যাগুলি আছে, এগুলি তুলে ধরা হবে প্রতি মাসে। এরকম যদি করা হয় তাহলে আমি মনে করি সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, এছাড়া এর থেকে উত্তীর্ণ হওয়ার কোনো উপায় দেখতেছি না। হ্যাঁ, আমরা প্রবাসীরা চেষ্টা করি, কিন্তু আমাদের কথা তো শুনতে হবে দূতাবাস। আমাদের কথা কে শুনবে? দূতাবাস তো আমাদের কথা শোনে না। আর এখন আগামীতে কি হয় জানি না, আগামীতে যেই সরকারই আসুক, যদি এই পদক্ষেপগুলি নেয়, দূতাবাসগুলির যদি একটা ওয়ার্নিং দিয়ে দেয় যে একটা কমিটি করো, 64 জেলা নিয়ে একটা কমিটি করো, আইন শৃঙ্খলা রক্ষা কমিটি, তাদের নিয়ে প্রতি মাসে মিটিং করতে হবে, এটা বাধ্যতামূলক করতে হবে। তাহলে রেমিটেন্স যে বর্তমানে আপনার 2 বিলিয়ন প্রতি মাসে যদি আসে, হ্যাঁ, 2 বিলিয়ন যেতেছে আপনার হুন্ডিতে, হুন্ডিতে এটা 50% নেমে আসবে যদি আমাদের 64 জেলার কমিটি করে একটা দায়িত্ব দেওয়া হয়। তাহলে এখানে লোকগুলি ফাইন্ড আউট করব। এখানে আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম জনাব আলম, সেটা হচ্ছে গিয়ে অন্যান্য দেশ এই যে শ্রমিকদের অধিকার নিয়ে বিদেশের সরকারের সাথে যেভাবে দর কষাকষি করে, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের দূতাবাস কি সেভাবে করতে পারে কিনা? সৌদি সরকারের সাথে, জি, সৌদি সরকারের সাথে
আমরা আমরা হ্যাঁ, সরকারের সাথে তারা তো অবশ্যই তাদের এটা দায়িত্ব, তারা তো যে কোনো সমস্যা নিয়ে তারা তো কথা বলতে পারে, সেই দক্ষতা থাকতে হবে। তো রাষ্ট্রদূতের সেই দক্ষতাটা থাকতে হবে, সে আরবি ভাষা জানতে হবে। যাই হোক, এখানে ভাষাটা মুখ্য বিষয় না, কিন্তু তার এই পদক্ষেপগুলি নিতে হবে যে আমার শ্রমিকগুলি এই সমস্যা আছে, এগুলি প্রতিনিয়ত তাদের সাথে, হ্যাঁ, তো এই উদ্যোগগুলি নিতে হবে। এই যে আমাদের শ্রমিকগুলি যে ফেরত যেতেছে, বেকার বেকার লক্ষ লক্ষ আপনার আমাদের শ্রমিক বেকার সৌদি আরবে, এই লোকগুলির কর্মসংস্থান না দিয়া যে লোকগুলি আনতেছে, হ্যাঁ, এটা নিয়ে তো কথা বলা দরকার। এইভাবে এই যে মানে এখানে দূতাবাসে যেতেছে, আউটপাস যেতেছে, তারা যারা বেকার হচ্ছেন সেখানে, সেটা কি এই কারণেই হচ্ছেন যে কাজের নিশ্চয়তা না দিয়ে তাদের নেওয়া হচ্ছে, নাকি ওখানে বৈধভাবে কাজ নিয়ে যাবার পরে অনেকে বেকার হচ্ছেন? হ্যাঁ, 100%। এগুলি ভিসার দালালটা তারা ভিসা বের করতেছে এই সৌদিদের দিয়া, ভিসা বের করে ভিসাগুলি বিক্রি করতেছে, এবং সৌদিরা পয়সা নিয়ে তারপরে সৌদিরা ভিসা দিয়ে আসার পরে তারা ওই যে আপনার একজেট আপনার একটা হুরুপ বলে, হুরুপ মানে কি, তার নামে একটা দিয়ে দিল, মামলা দিয়ে দিল যে সে আমার থেকে নিখোঁজ, সে পলাতক, এরকম একটা দিয়া দেয়। তারপরে এই লোকটা অবৈধ হয়ে গেল, তার আকামা নাই, কিছু নাই, অবৈধ, তার নামে উল্টা মামলা হয়ে গেল যে সে পলাতক, তাকে পলাতক মামলা দিয়ে দিল। এইগুলি আমাদের বাংলাদেশি দালালরা করতেছে। হ্যাঁ, আমাদের কি বলবো আর, এগুলি বলার মতো। এটা বন্ধ করার জন্য কি দূতাবাসের কিছু করার আছে জনাব আলম? দূতাবাসের বা বাংলাদেশ সরকারের কিছু করার আছে? কি করার আছে? হ্যাঁ, দূতাবাস এখানে ফরেন মিনিস্টারের সাথে আলাপ করবে, তাদের সাথে মিটিং করবে যে এই কাজগুলি যে হইতেছে এগুলি বন্ধ করো, এগুলি বন্ধ করো। কর্মসংস্থান ছাড়া ভিসাগুলি ইস্যু হইতেছে কিভাবে? হ্যাঁ, কোনো ফ্যাক্টরি নাই, কোনো কাজের সন্ধান নাই, এই ভুয়া কাজ দেখাইয়া এই ভিসাগুলি বের করতেছে। এম্বাসিগুলি কিভাবে অ্যাপ্রুভ দিতেছে এই ভিসাগুলি? এম্বাসি তো এই ভিসাগুলি অ্যাপ্রুভ দিতেছে। হ্যাঁ, মাঝখানে কিন্তু বন্ধ হয়ে গেছিল, এগুলি আবার বাইরে থেকে এই আপনাদের রিক্রুটিং এজেন্টগুলি এগুলি আবার চালু করছে, এই অবৈধ লোকগুলি আবার ঢুকতেছে। তো এই অবৈধ লোকগুলি ঢুকে যে কাজ পেতেছে না, হ্যাঁ, তাদেরকে বইলা আছে 1500 টাকা 2000 টাকা বেতন, বইলাই না। তারপরে তাদের ওই যে আপনার ঝাড়ুদারের কাজ দিতেছে, বলতেছে 800 টাকা বেতন, খাওয়া তোমার। তো একজন লোক খাইতেই যায় 600 টাকা প্রতি মাসে, 600 টাকা তার খাবার, ইন্টারনেট, মোবাইল খরচ, এভরিথিং। 600 টাকা তার হয় না 600 রিয়াল, তো সেই 200 রিয়ালের পরে তার আকামা দিবে না। আকামার সময় আকামা তো করেই না, তার আকামা করতেইছে না। বিভিন্ন কোম্পানি যারা 800 টাকা বেতনে কাজ দিতেছে তারা আকামা দিতেছে না, বলতেছে আকামা করবো, আকামা না করে ওদের দিয়ে কাজ করাইতেছে। তারপরে যা বেতন দিতেছে তার ওই 800 টাকা বেতন দিলে, 800 রিয়াল বেতন দিলে তার 600 টাকা খাবারে চলে যেতেছে, 200 টাকা সে কি করবে? তারপরে অবৈধ হয়ে যেতেছে, আকামা দিতেছে না। হ্যাঁ, তার মাথা নষ্ট। অনেক ছেলে পেলে আত্মহত্যা করতেছে। জি, এরকম। ধন্যবাদ জনাব নয়ন, আপনার কাছে এগুলি মানে বলার কোনো অবকাশ নেই। এখন দূতাবাসগুলি। জি, ধন্যবাদ জনাব নয়ন, আপনার কাছে আসতে চাই। এই যে কাজের প্রয়োজন নেই, তারপরেও নেয়ার যে একটা প্রক্রিয়া দাঁড়িয়ে গেছে, এটা তো দীর্ঘদিন ধরে চলছে, এবং বলা হচ্ছে যে বাংলাদেশ থেকেও এটার জন্য যারা রিক্রুটিং এজেন্টস তারা চাপ দিচ্ছেন, সেখানেও এই ধরনের মানুষ যুক্ত রয়েছেন। এটা বন্ধ করার রাস্তাটা তাহলে কি? দেখুন, এই সংকট থেকে উত্তরণের উপায়গুলো খুঁজতে হলে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে দেশে ফেরা মানুষের গল্পগুলো আমাদের দায়িত্ব বাহক যারা আছেন বা মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যুরো, এদেরকে গল্পগুলো শুনতে হবে যে আসলে কোথায় সমস্যাটা হচ্ছে। দেখেন, আরেকটা জিনিস আমি যদি বলি যে আমরা প্রবাসে যাই, এই যে প্রতারণার যে ধরনগুলো বলছি, আমরাকে কিন্তু চুক্তিপত্রগুলো, কন্ট্যাক্ট ফর্ম যেগুলো দেওয়া হয় সেগুলো রিক্রুটিং এজেন্সি প্রোভাইড করে, এবং সেগুলো কিছু ইংলিশ, কিছু হচ্ছে যে আরবি ভাষায় থাকে, আবার কিছু কিছু বাংলায় দেয়। কিন্তু এটা হচ্ছে রিক্রুটিং এজেন্সিরা দেয়। কিন্তু এই রিক্রুটিং এজেন্সিরা যখন আমাকে প্রোভাইড করবে একজন মাইগ্রেন্টকে, যারা যাচ্ছে তাদেরকে প্রোভাইড করার আগে যদি ওই চুক্তিপত্রগুলোয় যদি আমার মন্ত্রণালয় বা বিএমইটির অ্যাটাস্টেশন থাকে যে উনি এটা ঠিক,
কারণ রিক্রুটিং এজেন্সিরা যখন দিচ্ছে তখন ওটা সঠিক না বেঠিক এটা কিন্তু আমার পক্ষে জানা কিন্তু হচ্ছে না, যেটা দিচ্ছে সেটাই কিন্তু আমি মানি দেশে নিচ্ছি। বসে কি এটা আমাদের মন্ত্রণালয় যাচাই করতে পারবে? হ্যাঁ, কারণ হচ্ছে যে ওই ডিমান্ডগুলো তো মন্ত্রণালয়ে যায়, সেখানে কিন্তু আমার কাজের ধরন, বেতন কত, চুক্তিপত্র কিন্তু জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স নেওয়ার সময় সাবমিট করতে হয়, কিন্তু সাবমিট করার সময় ওই কপি কিন্তু মিনিস্ট্রিতে থেকে যাচ্ছে বা জনশক্তি ব্যুরোতে থেকে যাচ্ছে, কিন্তু কর্মীকে কোনটা দেওয়া হচ্ছে, কর্মীকে রিক্রুটিং এজেন্সি একটা প্রোভাইড করছে, সেটা আসলে সঠিক না ভুয়া সেটা কিন্তু আসলে ওই কর্মীর জানারই থাকে না, কারণ ওখানে বাংলাদেশের কারো অ্যাটাস্টেশন থাকে না। যদি এটা বিএমইটি অ্যাটাস্টেশন করে দেয় তাহলে হয়তোবা আমি জানতে পারবো যে না এটা আমার বাংলাদেশ গভর্নমেন্ট জানে, যেটা আমি পেয়েছি সেটা আমার বাংলাদেশ জানে। কিন্তু যেটা বলা হচ্ছে যে ওখানেই ভুয়া কোম্পানির মাধ্যমে কাজ আছে দেখিয়ে আসলে এই চাহিদাগুলো তৈরি করা হচ্ছে, সেটা আসলে বাংলাদেশ সরকার বা দূতাবাসই বা কতটুকু প্রতিরোধ করতে পারবে? যেমন আপনাকে বলি যে রিসেন্ট আমি একটা কেসের যদি বা ঘটনা বলি, যে আপনি দেখবেন যে এখন কিন্তু বিশেষ করে ইউরোপে পাঠানোর হচ্ছে যে প্রবণতা বেশি, মানে মানুষ যাওয়ার বা এই যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউব ব্যবহার করা হচ্ছে। তো একটা সার্ভিয়ার হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম একটা রিক্রুটিং এজেন্সি প্রোভাইড করেছিল বেশ কিছু 50 জন কর্মীকে, তো সেখান থেকে 2টা কন্ট্যাক্ট ফর্ম আমার কাছে তারা দিয়েছিল চেক করার জন্য, যেটা সার্বিয়ান ভাষায়, তারা তো বুঝবে না। ওই 2টা কন্ট্যাক্ট ফর্ম আমি হচ্ছে যে সার্বিয়াতে আমার মানে টিআইপি হিরো যে আমার সাথী ছিলেন, যে সার্বিয়ার একটা এজেন্সি এনজিও ডিরেক্টর, তাকে আমি পাঠাইলাম যে আপনি কি একটু দেখবেন যে এটা যেহেতু সার্বিয়ার ভাষায়, তো মানে এটা আসলে কতটুকু সঠিক। উনি যাচাই বাছাই করে সার্বিয়ার ওই মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের মানে মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই বাছাই করে দেখেছে যে যেই কোম্পানির ঠিকানাটা ব্যবহার করছে সেটা একটা সার্বিয়ার পরিত্যক্ত বিল্ডিং, যেখানে কোনো আদৌ কোনো নাই। কিন্তু আমি সার্বিয়ান ভাষায় কি বুঝবো বাংলাদেশে, এটা চেক করার সুবিধা নাই। তো এগুলো তো চেক করবে, ক্রস চেক করবে আমার মন্ত্রণালয়। একটা গ্রামের প্রত্যন্ত গ্রামের ছেলে তো কোনোভাবেই তো এটা মানে ক্রস চেক করার সুযোগ নাই। মানে আপনি যদি ব্যক্তি উদ্যোগে একজনের কাছ থেকে জিনিসটা সম্পর্কে জানতে পারেন, সরকারের তো সেই সক্ষমতা, সরকারের সেই সক্ষমতা আছে। এবং সবচেয়ে যেটা বলি, আমার কাছে মনে হয় যে প্রবাসীরা হচ্ছে মোমবাতির মতো, মোমবাতি যখন আলো দেয় তখন সবকে আলোকিত করে রাখে, সবাই তার কিন্তু প্রশংসা করে, কিন্তু যখন দেশে ফিরে আসে বা যখন সে আর দিতে পারে না রেমিটেন্স, তখন তার কিন্তু আর কেউ খোঁজ খবর নেয় না। এইভাবে কিন্তু তারা অবহেলিত, আমরা যারা প্রবাসে আছি বা যারা দেশে ফিরে আছি। আসলে এই সংকট থেকে উত্তরণের জন্য সবাইকে নিয়ে একসঙ্গে আমাদের সরকারের কাজ করতে হবে। যদি বলি বেসরকারি সংস্থা যেমন আছে, শ্রমিকদেরকেও কিন্তু সেখানে রাখতে হবে, তাদের কাছ থেকে বেশি করে শুনতে হবে ভুক্তভোগীর গল্পগুলা, এবং তাদের মাধ্যমেই সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। কতজন দালাল সেখানে সৌদি আরবে, নিশ্চয় ফেরত আসা কর্মীরাই বলতে পারবে দূতাবাসে কিভাবে তারা মানে সহায়তাগুলো পাচ্ছে না, কিভাবে তাদেরকে প্রতারিত করা হচ্ছে, কোন কোন কন্ট্যাক্ট ফর্মটা কখন তাদেরকে প্রোভাইড করছে রিক্রুটিং এজেন্সিগুলো। আমাদের দেশে যে 3000+ রিক্রুটিং এজেন্সি আছে, এরা কি সবাই কি আমার কি ইয়ে আছে, গভর্নমেন্ট কি এখন পর্যন্ত আমরা মন্ত্রণালয়, আমরা একটা ধারণা করেছিলাম হয়তো বা পলিটিক্যাল গভর্নমেন্ট যে হয়তো বা কেয়ারটেকার গভর্নমেন্ট একটা ভালো উদ্যোগ নেবে, যে যারা ব্ল্যাক লিস্টে থাকবে তাদেরকে হয়তো বা 3টে জোনেই করবে, মানে গ্রিন, ইয়েলো এবং রেড জোন আলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন পর্যন্ত কিন্তু দেখি নাই। রিক্রুটিং এজেন্সি আচরণ বিধিমালায় বলা হয়েছে তার স্কোয়ার ফিট, কত স্কোয়ার ফিটের মধ্যে অফিস হতে হবে, কত জনবল থাকতে হবে, কতগুলো থাকতে হবে। আপনি দেখেন একজন ব্যক্তি একটা রিক্রুটিং এজেন্সির মালিক, এখন সে কতটুকু তার কর্মী পাঠানোর পরে মনিটরিং করার সক্ষমতা রাখে, ওই কর্মী ঠিকভাবে কাজ পাচ্ছে কিনা খোঁজ খবর রাখার ক্ষমতা রাখে। শুধুমাত্র যে লাইসেন্স থাকলেই যে তাকে দিতে হবে তার তো সক্ষমতা যাচাই করতে হবে। আমাদেরকে কোনো টাস্ক ফোর্স আছে, বাট এটির কি কোনো কাজে হচ্ছে যে যারা এই ধরনের অপকর্ম করছে তাদের বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত আমি দেখি না যে টাস্ক ফোর্স একটা রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দৃষ্টান্ত তৈরি করেছে। জি, ধন্যবাদ। জনাব মুনির, আপনার কাছে ফিরে আসি। অনেক ক্ষেত্রে বলা হয় যে অবস্থায় আমাদের শ্রমিকরা রয়েছেন সেটা অনেকটা আধুনিক যুগে এক ধরনের দাসত্বের মতো। এই অবস্থার পরিবর্তনে যদি আপনার আর কোনো পরামর্শ থেকে থাকে? একটা হচ্ছে যে দক্ষতার জায়গায় আমাদের একটু গুরুত্বটা দেওয়া দরকার। দক্ষতাটা ওই অনেকটা মুখে বলা হচ্ছে, কিন্তু দক্ষতা সেটা আমি যেহেতু বিদেশের বাজারের কথা চিন্তা করছি, বিদেশে কাজ করার, সেই অনুপাতে সেইভাবে আমার দক্ষতার জায়গাটা তৈরি করতে হবে। এখন পর্যন্ত সেই জায়গাটা নেই, যে আধুনিক মনস্ক এবং দেশভিত্তিক যে ধরনের প্রশিক্ষণ দরকার সেই জায়গায় আমরা এখনো পৌঁছাইনি। কিন্তু সেটা একেবারে অসম্ভব তা না,
এই নয়ন ভেদের মতো যারা আছেন, যারা প্রবাস থেকে ফিরে এসেছেন অথবা যারা স্থায়ীভাবে প্রবাসে থাকেন বাংলাদেশিরাই, তারাই কিন্তু সেই ধরনের দক্ষতার জায়গায় প্রশিক্ষণ দিতে পারেন। কাজে সেটা এক ধরনের একটা যদি বলি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মতো হতে পারে, সরকারিভাবেই তাদেরকে নিয়োগ দিয়ে বা প্রশিক্ষক বা বিশেষজ্ঞ হিসেবে নিয়ে এসে সেটা করা সম্ভব। এবং অনেক সময় দেখা গেছে যে কারিগরি দক্ষতার ক্ষেত্রে অনেক আধুনিক প্রযুক্তি আমাদের এখানে আনা হয়েছে, কিন্তু বিশেষ করে অভিবাসীদের জন্য যে প্রশিক্ষণ ব্যবস্থা সেখানেই যন্ত্রপাতিগুলো পড়ে থাকে, নষ্ট হয়ে কোটি কোটি টাকা কিন্তু সেখানে অপচয় হচ্ছে। কাজে ওইটা একটা দরকার যে দক্ষতার জায়গায় আমার প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আমি দক্ষতা বৃদ্ধি করছি, শুনে আসছি প্রশিক্ষণের জায়গাটা। আরেকটা হচ্ছে যে আমার যেটা মার্কেট এক্সপ্যানশনের কথা, যে আমার যেটা আপনি বললেন যে দাসত্বের জায়গায় বিশেষ করে মাঝে মাঝে মনে হয় যে আমাদের নারীরা যে আমাদের বোনরা যে যান সৌদি আরবে, যখন তারা যান তারা ফিরে এসে কিন্তু তারা বলেন যে সৌদি যে ভাষায় তারা বলে তুই তোকারি করে, এবং তারা যখন কিছুটা তাদের নিজেদের ব্যাপারে একটু স্বাভাবিক জিনিস যে তাদের বেতনটা ঠিক মতো দিচ্ছে কিনা, বা তারা যে বাড়িতে সেখানে থাকছে 24/7 কাজ না করে তারা একটু ছুটি পেতে পারে কিনা, বা যে ঘরে থাকছে সেখানে ঠিকমতো আলো বাতাস আছে কিনা, তখন কিন্তু তাদেরকে বলা হয় যে তোকে আমি কিনে নিয়ে এসেছি, আমি যেমন খুশি তোকে রাখবো এবং তুই তোকারি করছে। তো এই ব্যাপারগুলো মানে বিভিন্ন সময় যারা ফেরত আসছেন, যে কথা বললেন অনমে, যে কাহিনীগুলো কিন্তু বিভিন্ন সময় জানা আছে, এবং ওখানেও যখন আমাদের দূতাবাসের কর্মকর্তারা আছেন তারাও কিন্তু জানেন, কিন্তু সেখানে এটা তাৎক্ষণিকভাবে কোনো সমাধান সম্ভব না। সেখানেও একটা দরকার যে আমাদের নারীরা যারা যাবেন তাদের প্রশিক্ষিত হওয়ার ব্যাপারটা আছে, এবং এই মানে বাসা বাড়িতে কাজ করার জায়গা থেকে আমাকে এক্সপ্যান্ড করতে হবে অন্য ধরনের কাজ, যেমন জর্ডানে গার্মেন্টসে কাজ করে এবং সেখানে তারা যেখানে থাকে বাসা বাড়িতে থাকতে হয় না, তারা একসাথে কয়েকজন বাংলাদেশি নারী মিলে থাকে। অনেক ধন্যবাদ, আজকের মতো সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের মতো।